তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান, হুমায়ুন কবির। জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জামায়াত সেক্রেটারির। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজভী। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। বিএনপি ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন করবে না। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে এমএসএ বাংলা নিউজ জোনে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণা পর, ফলে তার দেশে ফেরা আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে পারে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার ৭ আগস্ট তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এমন তথ্য জানান। হুমায়ুন কবির বলেন, তফসিল ঘোষণা করলে তিনি আসবেন, কেননা তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে কোনো যদি কিন্তু নেই। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রেপ্তারের পর তাকে ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। কিন্তু এরপর শেখ হাসিনার সরকারের ১৬ বছরের শাসন আমলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। ৫ আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর এখন তার দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। জুলাই ঘোষণাপত্র সংশোধন প্রসঙ্গে, জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তা ও চেতনার প্রতিফলন দেখা গেছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। এটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে যদি শত শত মানুষের রক্ত ও ত্যাগ বৃথা যায় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তিনি অভিযোগ করেন, বিচারপতি হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকের অবদান এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত। জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা ছিল তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি। তাই এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ৩য় তলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান শ্রমণে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রণীত ঘোষণাপত্রটি অসম্পূর্ণ। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন জনগণের সঙ্গে প্রতারণা হবে। তাই নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডক্টর এম কোরবান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা ছাড়া সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়। যাদের কারণে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছিল সেই শ্রমিক, মুটে মজুর এবং শিক্ষকরা জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত। দেশ ও জাতির স্বার্থে অন্তঃসার শূন্য এ ঘোষণাপত্র সংশোধন করা সময়ের দাবি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মা সিরাজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ, জি.এম.
আলাউদ্দিন, সভাপতি বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, অধ্যাপক ডক্টর মো সাখাওয়াত হোসায়েন, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, অধ্যাপক মো মঞ্জুরুল হক, সভাপতি বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ, অধ্যাপক নূর নবী মানিক, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, অধ্যাপক ডক্টর মাওলানা শাহজাহান মাদানী, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এবং প্রফেসর ডক্টর উমার আলী, সভাপতি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ। সভায় আলোচনা সংকলন উপস্থাপন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডক্টর এম কোরবান আলী। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষকরা ক্লাসরুমে পাঠদান বন্ধ রেখে পেটের ক্ষুধা নিবারণের জন্য রাজপথে অবস্থান করছেন। সরকারের কাছে তারা বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ শিক্ষকরা বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে দাঁড়িয়ে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছেন। তিনি সরকারের প্রতি জোর দাবি জানান সব শিক্ষক সংগঠনের যৌক্তিক ও ন্যায্য দাবিমূলক দ্রুত বাস্তবায়ন করতে হবে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের চেতনায় গড়ে তুলতে হবে। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজভী। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের সঙ্গে কোনো ডিপ্লোম্যাটের আলাপ আলোচনা হতেই পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে। নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার চিঠি দেওয়া শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সব ধরনের সার্বিক সহযোগিতা করবে বিএনপি। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে তিনি বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে দেশ এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। এ বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বান আতিকুর রহমান রুমন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বান আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ এবং ফরহাদ আলী সজীব। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো আসাদুজ্জামান তুহিন, বয়স 38 বছর। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তাকে হত্যার একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জেরে 5 থেকে 6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে তাকে এলোকাতারি কুপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। পরে 3 জন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে 2 জন রামদা নিয়ে দাঁড়িয়েছিল। আমি বাধা দিতে গেলে তারাও আমাকে কুপিয়ে হত্যা থ্রেট দেয়। তিনি আরও বলেন, ওই সময় অনেক
লোক তাকিয়ে দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, আজ রাত ৮টার দিকে তিনি চৌরাস্তা এলাকার একটি ভিডিও শেয়ার করে লেখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এর ২ ঘণ্টা আগে জয়দেবপুর রেলগেটের দেয়ালের পাশের একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, জয়দেবপুরে যারা যাতায়াত করেন এই রাস্তাটুকু আপনাদের চেনা। ড্রেন সংস্কার না করায় এত সুন্দর রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো রবিউল হাসান বলেন, আমরা এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি, কিছু ক্লুও পেয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছি। একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা খুবই দুঃখজনক। গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহত সাংবাদিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। সংশোধনী: স্থানীয় স্রোত থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছিল, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান। পরে তার প্রোফাইল ঘেঁটে এমন কোনো লাইভের বিষয় নিশ্চিত হওয়া যায়নি। তাই ৭ আগস্ট রাত 11:38 তথ্যটি সংশোধন করা হল। বিএনপি ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন করবে না। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন সুন্নাহর বিরুদ্ধে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ৭ আগস্ট সন্ধ্যায় বিএনপির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা বিএনপি সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির অংশ হিসেবে দেখতে চাই না। সালাউদ্দিন আহমেদ আরও জানান, বিএনপি ইতোমধ্যেই রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সব পক্ষের সঙ্গেই কথা বলেছে। হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সঙ্গে বসেছি, এমনকি আলিয়া লাইনের সকল মুরব্বি ও নেতৃত্বের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করা যেখানে বিভক্তি থাকবে না। এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসাগুলোকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে সবাইকে একসাথে ন্যায়নিষ্ঠাভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।